আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছি। জি স্যার, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। আর বললেন না, ঠান্ডা লেগেছে খুব। ঠান্ডা বুকে সর্দি জমে গেছে, কাশতেও ভয় লাগছে, বুকের ভিতরে জ্বলছে। এখন এই যে সময়, স্যার এই এমন সময় ঠান্ডা। জ্বর এগুলা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে বাচ্চাদের, এরকমই হচ্ছে। কাঁথা নিলে গরম এই শীত লাগে, আর লেপ নিলে ঠান্ডা লাগে। এই হচ্ছে পরিস্থিতি, বুঝতে পেরেছেন? যাও, আজকে আমাদের কি পড়ার কথা ছিল? স্যার আজকে আমাদের পড়ার কথা ছিল যুগ, এই যে গুপ্ত যুগ। ভেরি গুড। গুপ্ত যুগ। জি স্যার। গুপ্ত। সবাই জয়েন হন ইনশাল্লাহ। আজকে আমরা গুপ্ত যুগ নিয়ে একটু আলোচনা করব শর্টকাট করে। আজকে ক্লাসটা দেখি অল্পের ভিতরে শেষ করা যায় কিনা। অনেকে খুব বোরিং হচ্ছে, বুঝতে পারছিলাম কালকে। ক্লাস না অনেক স্যার, বেশি হয়ে স্যার যাচ্ছে। বোরিং বলতে স্যার বাচ্চা নিয়ে অনেকক্ষণ হয়ে গেলে মনে করেন বাচ্চা ছোট তো, আমিও বুঝতে এই জন্য পারছিলাম। স্যার। তাছাড়া সমস্যা নেই, আমাদের জন্য তো সমস্যা নেই। তারপরও কালকে একটু তাড়াহুড়া করে করেছিলাম শেষের দিকে। আসলে ওগুলো তো এখনো অনেক বর্ণনা, ঠিক আছে, চিত্রকলার আলাদা আলাদা বর্ণনা ছিল কিছু। আর আজকে করাবো গুপ্ত যুগ এবং সাথে ভাস্কর্য। গুপ্ত যুগের চিত্রকথা বলে তেমন কিছু নেই, মূলত অজন্তা গুহা বলে নাম শুনেছেন কেউ? অজন্তা গুহা এরম। জি স্যার, শুনেছি অজন্তা গুহা, শুনেছি। হ্যাঁ হ্যাঁ, মূলত এই গুপ্ত যুগেই কিন্তু এই সৃষ্টি হয় এই অজন্তা গুহা সেই সময়কার, ঠিক আছে। মূলত এখানে কিছু চিত্রকলা তৈরি করেছিল, যেরকম আমরা একটু সঠিক মানে এভাবে বলে দিই যে গুপ্ত যুগের চিত্রকলাগুলো ওই গুহার ভিতরেই সীমাবদ্ধ ছিল। যেরকম ওই গুহার ভিতরে বিভিন্ন প্রাণীর চিত্র অঙ্কন করা হতো, শুকরের চিত্র, তারপরে বন্য হাতি, ঘোড়া, সিংহ, এগুলার বিভিন্ন রকমের চিত্র এই গুহার ভিতরে তৈরি করা হতো। শুধু তাই নাই, এই চিত্রগুলো অনেক বেশি আধুনিক ছিল, ঠিক আছে। সেই সময়ের চিত্রগুলো দেখলে আহ মনে হতো সেই সময়কার সমাজ ব্যবস্থাও ওখানে কিন্তু তুলে ধরা হয়েছিল। হুম। তো গুপ্ত যুগটা আসলে একটু অন্যরকম। আর আপনাদের প্রশ্ন এখানে আসবে কি, প্রশ্ন আসবে হলো যে গুপ্ত যুগকে কেন স্বর্ণ যুগ বলা হয়েছিল এবং গুপ্ত যুগের ভাস্কর্য সম্পর্কে বর্ণনা দাও। মূলত এই ধরনের প্রশ্নই আসে। দেখেন, আমি এই দুটো একটু এক্সট্রা করে পড়াচ্ছি, এটা কেমন আসবে আমি জানি না। এখান থেকে শর্ট প্রশ্ন আসবে, ব্রড প্রশ্ন আসলে আসার সম্ভাবনা কম। কেন বলছি? কারণ ব্রড প্রশ্ন আসার সম্ভাবনা কম এর কারণে হলেই যে ফার্স্ট সেমিস্টারে এটা এককভাবে ছিল, সেকেন্ড সেমিস্টারে এটা ওইভাবে নেই। কিন্তু ফার্স্ট সেমিস্টারে আমি এটা পড়াইনি, এটা স্ক্রিপ্ট করে গেছিলাম, আমার মনে ছিল না এটা পড়াতে। এই জন্য সেকেন্ড সেমিস্টারে এটা পড়াচ্ছি, ঠিক আছে। কিন্তু সেকেন্ড সেমিস্টারে আসবে হলো ইজম। এই গুপ্ত যুগ পড়ানোর পরে আমি ইজম গুলো পড়াবো, ঠিক আছে। ইজম সম্পর্কে ধারণা দেবো, আশা করি ভালো। ইজম হলো খুব কঠিন একটা বিষয়, অনেকে পড়াতে চায় না, ঠিক আছে। আশা করি ভালো হবে। ইজম হলো একটা শিল্প আন্দোলন, ঠিক আছে, একটা নতুন শিল্পের ধারণা, এটা হলো ইজম, ঠিক আছে। একটা নতুন শিল্পবাদ, ঠিক আছে, একটা নতুন আবিষ্কার, যে একটা প্যাটার্ন আবিষ্কার, সেটা হলো ইজম। যে কোন কোন প্যাটার্নে কিভাবে ছবি আঁকা হয়েছিল। যেরকম কিউবিজম, কিউবিজম হলো কি জ্যামিতিক প্যাটার্নে ছবি আঁকার একটা মাধ্যম। দাদাইজম, দাদাইজম হলো একটা উদ্ভট ছবি আঁকার একটা মাধ্যম, যে ছবিগুলো সাধারণ হবে কিন্তু আসলে সাধারণ না, ঠিক আছে। দেখা যাচ্ছে মানুষ পা দিয়ে চলে, দেখা যাচ্ছে মানুষ আসলে পা দিয়ে চলে না, মানুষ হাত দিয়ে চলছে। এটা হলো দাদাইজম, বুঝতে পেরেছেন। আর আর একটা আছে হলো সুরিয়ালিজম। সুরিয়ালিজম কি? সুরিয়ালিজম হলো মানুষের কল্পনা শক্তি। মানুষ কল্পনায় অনেক কিছু দেখে না। সাপোজ কল্পনায় দেখছে যে একটা হাতি আকাশ দিয়ে উঠছে, এই যে কল্পনায় ভেসে যাচ্ছে, এগুলোকে বলে সুরিয়ালিজম।
স্বপ্ন, রূপকথা, এক কথায় রূপকথার মতো। ঠিক আছে? এর আরে আছে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম। অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম হলো একটা গতির ধারণা, মূলত রং ব্যবহার করে কতটা গতি তৈরি করা যায় সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম। ঠিক আছে? কিন্তু এইগুলোর বিস্তার অনেক বর্ণনা আছে। ঠিক আছে? এই বর্ণনাগুলো আমরা আস্তে আস্তে জানবো। ঠিক আছে? কিন্তু এগুলো একটু কঠিন লাগে অনেকের, কিন্তু আমি পড়াইলে আশা করি আমার এটা খুব ভালো লাগতো। আমার শিক্ষক যখন এই ক্লাসটা নিত, আমার খুবই প্রিয় সাবজেক্ট ছিল এটা, যদিও অনেকে বুঝতো না। হুম, ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা একটু গুপ্ত যুগ সম্পর্কে একটু একটু সংক্ষিপ্ত একটা ধারণা নিই। গুপ্ত যুগ হলো ভারতীয় উপমহাদেশের একটি অন্যতম একটা অধ্যায়। মূলত মৌর্য সাম্রাজ্যের পতনের পরে মূলত গুপ্ত যুগের সূচনা হয়। ঠিক আছে? তো মৌর্য পতনের পরে মূলত ওটা বলছে খ্রিস্টপূর্ব, আর এটা হলো খ্রিস্টাব্দ, মানে খ্রিস্ট জন্মের পরে মূলত এই গুপ্ত যুগের সূচনা হয়। মূলত এই সময়টা জ্ঞান, বিজ্ঞান, দর্শন, শিল্প, সাহিত্য এরম অভূতপূর্ব উন্নতি সাধন করে। সেখানকার সমাজ ব্যবস্থা ছিল উন্নত। মূলত ওই যে মধ্যযুগে যে বৌদ্ধদের যে ধর্মপ্রচার, সেখানে কিন্তু গুপ্ত যুগেও কিন্তু এর প্রভাব পড়ে। মূলত একই তো। তো গুপ্ত যুগের প্রভাব পড়ে কিরকম, যে সেই সময় কিন্তু বৌদ্ধদের অনেক বেশি বিস্তার লাভ করে। সাথে হিন্দুরাও থাকে কিন্তু বৌদ্ধরা থাকে। কিন্তু গুপ্ত যুগে হয় কি, যে তুমি তোমার ধর্ম পালন করো, সেখানে কোনো মায়া নেই, কোনো মানে নাই, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু সেই সময়, কিন্তু সেই সময়কার ধারণার কথা বলি, নারীদের শিক্ষিত করার ক্ষেত্রে তারা সেই সময়ই অগ্রগতি দেখা যাচ্ছিল। কারণ সেখানে তারা বিজ্ঞান নিয়ে চর্চা করত, নারীদের আগিয়ে নিয়ে যাওয়া বা সমাজ ব্যবস্থাকে আরো সুন্দরভাবে ঢেলে সাজানো, এগুলো গুপ্ত যুগে হয়েছে। ঠিক আছে? সেই সময় বড় বড় সাহিত্য রচনা করেছে বড় বড় সাহিত্যিকরা। কালিদাসের মতো বড় সাহিত্যিকও কিন্তু সেই সময় জন্মগ্রহণ করেছেন, যেটা আসলে অভূতপূর্ব ব্যাপার। ঠিক আছে? মহাভারত রচনা হয়েছে। এই যে গুপ্ত যুগটা আসলে এই কারণেই স্বর্ণযুগ, শুধু সাহিত্যে না, এখানে ভাস্কর্যের ছোঁয়া ছিল অনেক সুন্দর। এই যে বললাম গুহা চিত্র, সেখানে চিত্রকলা, স্থাপত্য সম্পর্কে অত বেশি জানা যায় না গুপ্ত যুগে। আসলে ছিল, সেটা মনুমেন্ট আকারে ছিল, কিন্তু স্থাপত্যের থেকে এই চিত্রকলাটা, এই ভাস্কর্যটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল গুপ্ত যুগে। স্থূলকায় ভাস্কর্যগুলো আমরা বর্ণনা পাবো সেখানে। আর ওপরে যদি গুপ্ত যুগ সম্পর্কে বলতে যাই, যে গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, আমরা মনে হয় অনেকেই জানি, যারা মূলত ইতিহাস নিয়ে পড়েছেন, অথবা যাদের এই সম্পর্কে ধারণা আছে, বা যারা এই যে সাধারণ জ্ঞান পড়ে চাকরির জন্য, তারা তো অনেকেই জানে গুপ্ত যুগ সম্পর্কে সঠিকভাবে। আচ্ছা, তাহলে আমরা একটু লিখাই যাই নাকি শর্ট করে। একজন কথা বলেন, একজন মডারেট করবেন, তাহলে আমার একটু সুবিধা হয়। জি স্যার যান লিখাই যান। আচ্ছা, ঠিক আছে। মূলত আমরা ভূমিকা দিতে পারি এরকম, আমাদের এই মহাদেশের মানে আমাদের যে ভারতীয় উপমহাদেশের এগুলো ইতিহাস কিন্তু অনেক পুরনো ইতিহাস। মূলত মৌর্য যুগের পতনের পরেই মূলত গুপ্ত যুগের সূচনা হয়। ঠিক আছে? আমরা সময়কাল দিই, ভূমিকা আমরা এভাবে করে দিতে পারি, আরো দিতে পারি। আমাদের এই উপমহাদেশের আসলে যে বিস্তৃতি, সেখানে কিন্তু গুপ্ত যুগের ভূমিকা কিন্তু অসামান্য। ঠিক আছে? আচ্ছা, এখানে সময়কাল দিই, ভূমিকা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। আমি কিন্তু বলেছি, আমি আর লিখছি না, শর্ট করছি তো। তারপরে দেবেন হলো সময়কাল, আমি হলো পয়েন্ট গুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে? গুপ্তযুগ সম্পর্কে তো আলোচনা করলাম, আর ভূমিকা আর লিখছি না। হ্যাঁ, অনেকে বিরক্ত হয়। সময়কাল হলো, পয়েন্ট গুলো বলে দিচ্ছি। সময়কাল হলো 320 খ্রিস্টাব্দ থেকে 544 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল। তাই না? এই হলো গুপ্ত যুগের সময়কাল। এই যে সময়টা, এই সময়টা কিন্তু বিস্তৃত সময়। আপনারা লিখে নেবেন প্রশ্নে, যে গুপ্ত যুগকে কেন স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত যুগকে কেন স্বর্ণযুগ বলা হয়।
ঠিক আছে। স্বর্ণযুগ আমি কিন্তু তখনই উত্তর দিয়ে দিয়েছিলাম। স্বর্ণযুগ কেন বলা হয়? মূলত গুপ্ত যুগে আহ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বিজ্ঞান চর্চা, ধর্ম এগুলোর অভূতপূর্ব উন্নতি সাধন করে। এই জন্য মূলত এই যুগকে আমরা বলবো স্বর্ণযুগ। যেরকম আমরা বলছি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, হুম, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, ভূগোল, এরকম অনেক কিছু। তারপরে যদি বলি ধর্ম, এগুলো নিয়ে অভূতপূর্ব উন্নতি সাধন করে। ঠিক আছে। এখানে যদি বলি শিল্প, আসল কথাই তো বলিনি। শিল্প, ঠিক আছে, অভূতপূর্ব উন্নয়ন সাধন করে। ঠিক আছে, এটা হলো গুপ্ত যুগ। মানে এই বিষয়ে মূলত প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে মূলত আমরা স্বর্ণযুগ বলতে পারি। ঠিক আছে। আমরা এবার একটু ধারণা নেব যে সেখানে রাজনৈতিক কি কি অবস্থা ছিল, ঠিক আছে, অর্থনৈতিক কি কি অবস্থা ছিল, সামাজিক অবস্থাগুলো কেমন ছিল সেগুলো ধারণা নেব। ঠিক আছে, বুঝে দিলাম। কিছু দাদু। আচ্ছা, রাজনৈতিক অবস্থা। আপনারা পয়েন্ট গুলো দিলে দেখা যাচ্ছে বুঝতে পারবেন। মূলত এই গুপ্ত যুগের রাজনৈতিক অবস্থা ছিল অসামান্য। মূলত এটি হলো ভারতের দ্বিতীয় বিশাল হিন্দু সাম্রাজ্য। ঠিক আছে, গুপ্ত যুগ ভারতের দ্বিতীয় বিশাল হিন্দু সাম্রাজ্য। একটা জিনিস বলি, যখন আমরা যে গুপ্ত যুগে আমরা দেখেছি যে মৌর্য যুগে যে উত্থান হয়েছিল, যে বৌদ্ধ যে সম্রাট অশোকের মাধ্যমে যে বৌদ্ধ প্রচারণা, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের প্রচারণা, এর কারণে কিন্তু হিন্দু ধর্ম কিন্তু বিলুপ্ত হওয়ার পথে চলে গেছিল। মানে হিন্দু ধর্ম প্রভাব কিন্তু কমে গেছিল। কিন্তু গুপ্ত যুগে কিন্তু হিন্দু ধর্মেও কিন্তু মানে আবার সেই পুরনো সেই রাজদক ফিরে আসে। মানে এক কথায় হলো পুনরুজ্জীবিত হয়, হিন্দু সাম্রাজ্য পুনরুজ্জীবিত হয়। ঠিক আছে, হিন্দু সাম্রাজ্য পুনরুজ্জীবিত এবং তার রাজনৈতিক অবস্থা এরকম ছিল। মূলত এখানে রাজনৈতিক ঐক্য ছিল। মূলত হিন্দু প্লাস বৌদ্ধদের একটা রাজনৈতিক ঐক্য ছিল।
মূলত সমাজের একটা সুশৃঙ্খল ব্যবস্থা ছিল। আসলে এটা তো বিশাল বড় একটা সাম্রাজ্য। এখানে মূলত এই বিশাল বড় সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য তারা প্রশাসনিক ভাবে, রাজনৈতিক ভাবে তারা খুব কঠোর ছিল। মূলত তাদের আইন কানুন ছিল সেখানে। মূলত এই আহ আমরা যেটা এখন পার্লামেন্ট বলি, তাদের এরকম রাজকক্ষে তারা এই যে গুপ্ত যুগে তারা বিভিন্ন রকমের আইন কানুন তৈরি করতো, যেখানে সুশৃঙ্খল ভাবে যেন এই রাজ্য পরিচালনা করা যায়। এই জন্য মূলত সবকিছুতে, তারপরে এই যে মনে করেন পৃষ্ঠপোষকতা দেওয়া হতো বিভিন্ন জিনিসে, রাজনৈতিক ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হতো। এই যে অর্থনৈতিক, সামাজিক, বা আমরা যদি বলি বিভিন্ন শিল্প সাহিত্য, এগুলো পৃষ্ঠপোষকতা দেওয়া হতো। এভাবে করে আমরা অনেক কিছু লিখতে পারি। অর্থনৈতিক অবস্থাটা যায়, আপনারা মানে লিখেছেন এটা। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস পাচ্ছি, যে হিন্দু সাম্রাজ্যের আবার পুনরুজ্জীবিত হয়েছিল, ঠিক আছে। আর এটা ছিল ভারতের দ্বিতীয় বিশাল হিন্দু সাম্রাজ্য, ঠিক আছে। এবং বৌদ্ধ এবং হিন্দুরা একত্রে মিলে মূলত এই সাম্রাজ্য পরিচালনা করতো। এখানে আমি বলি যে রাজ কর্মচারী হিসেবে বৌদ্ধও যেমন নিয়োগ পেত, আবার দেখা যাচ্ছে হিন্দুরাও নিয়োগ পেত, সমানভাবে সমান অধিকার ছিল। আপনারা বুঝতে পেরেছেন এটা? অর্থনৈতিক অবস্থা মূলত মৌর্য যুগটা ছিল, এই গুপ্ত যুগটা ছিল হলো কৃষি নির্ভর, ঠিক আছে। এখানে কৃষি অভূতপূর্ব উন্নতি সাধন করে। মূলত কৃষিকাজই ছিল অর্থনীতির মূল ভিত্তি। তা এই সময় ভারতে পূর্ব পশ্চিম উপকূল থেকে পূর্ব পশ্চিম উপকূল থেকে বাংলাদেশ সম্পদ বিদেশে যেত। মানে এই যে কৃষিজাত পণ্য বিদেশে যেত, তাহলে কতটা আধুনিক ছিল। বাণিজ্য সম্ভার বিদেশে যেত। ঠিক আছে। সুলভ মূলত তারা কিন্তু, এখানে আমরা বলবো যে তারা কৃষি কাজের প্রতি বেশি ফোকাস করেছিল। মূলত কৃষিকাজটাকে তারা বেশি প্রাধান্য দিয়েছিল, দিয়ে মূলত তারা তাদের সমাজ ব্যবস্থা পরিচালনা করতো। বড় বড় আমরা যেরকম এই সিন্ধু সভ্যতায় দেখি বড় বড় গুদাম ব্যবস্থা করা, বা দেখা যাচ্ছে বাজার প্রক্রিয়াজাতকরণ, এগুলো মূলত অনেক সুন্দর ছিল। তারা নদীপথ ব্যবহার করতো, ঠিক আছে। উপকূল নদীপথ গুলো ব্যবহার করতো, জাহাজ ব্যবহার হতো সেই সময়, ঠিক আছে। আচ্ছা, এটা লিখেছেন মনে হয়, মুছে দেবো? মুছে দেবো? জি স্যার, মুছে দেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই। সামাজিক অবস্থা, সামাজিক অবস্থাটা কেমন ছিল দেখি গুপ্ত যুগে। আমরা বলেছি বৌদ্ধ হিন্দু দুই ধর্মই কিন্তু এখানে গুপ্ত যুগে ছিল, তাই না? এ সময় হিন্দু সমাজের শ্রেণীকে চার ভাগে ভাগ করা হতো। হিন্দুদের চার শ্রেণীতে ভাগ। ওই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আপনারা মানে অনেকে জানেন, তাই না? আপনারা এটা লিখে নিন, ঠিক আছে। ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, হম, ক্ষত্রিয়। হ্যাঁ, ব্রাহ্মণ মূলত যারা পূজা পাঠ করবে, হ্যাঁ, এবং যারা উঁচু শ্রেণীর যারা বিদ্যায় করবে, ঠিক আছে। যারা হলো আহ বৈশ্য, শূদ্র, ঠিক আছে।
ক্ষত্রিয় যারা তারা মনে হয় যুদ্ধ করে, ঠিক আছে? বৈশ্য আর শূদ্র আলাদা। আচ্ছা, আরেকটা আমরা জিনিস বলি, ওই যে বলেছিলাম যে রাজ পরিবারের মেয়েরা, রাজ পরিবারের মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করতো। আপনারা কিন্তু আরো একটু ব্রড আকারে লিখবেন, ঠিক আছে? আমি একটু শর্ট করে দিচ্ছি, আপনারা একটু ব্রড আকারে লিখবেন, ঠিক আছে? একটা সামাজিক অবস্থা খুবই ভালো ছিল। তারপর যদি শাসন ব্যবস্থা মুছে দিলাম, মূলত এখানে আমি বলি শাসন ব্যবস্থা ছিল একটু অন্যরকম। যেটা হলো এখানে শাস্তির বিধানের থেকে বড় কথা হলো মূলত ছিল জরিমানা। কেউ যদি এখন যেটা বিশেষ করে বড় বড় দেশগুলোতে হয়, কিন্তু সেটা কিন্তু ভারতীয় উপমহাদেশে অনেক আগে থেকে প্রচলন হয়েছিল। যে আপনি হলো মাল খারাপ জায়গায় বা মানে কি বলবো, যে জায়গায় পার্কিং না সে জায়গায় পার্কিং করলে আপনার কিন্তু অনেক জরিমানা, অথবা আপনি ভিন্ন রুট ব্যবহার করলে আপনার অনেক জরিমানা, মানে যে কোনো কাজ আপনার জরিমানা। সেটাই ব্যাপারটা ছিল মূলত এই গুপ্তযুগে। মানে এটা হলো প্রজাদের প্রজাদের উপর কোনো কঠোরতা আরোপ করা হতো না, ঠিক আছে? কোনো প্রজাদের উপর কোনো কঠোরতা আরোপ করা হতো মূলত অর্থদণ্ডে দণ্ডিত করা হতো। আচ্ছা, ধর্মীয় ব্যবস্থা তো জানেন, গুপ্ত যুগে যে বললাম বারবারই তো সেটাই বলছি যে হিন্দু ও বৌদ্ধ ধর্মরা ছিল মূলত, যে যার মতো ধর্ম পালন করতো। আমি আর ধর্ম আমি লিখে দিচ্ছি শুধু, হ্যাঁ, শাসন ব্যবস্থা ধর্ম, ধর্মটা আপনারা লিখে নেবেন, ঠিক আছে? আর বললাম না যে মূলত তারা সমান অধিকার পেত, হ্যাঁ, হিন্দু এবং বৌদ্ধরা। এইবার বলি যদি সাহিত্য, সাহিত্যের ক্ষেত্রে কিন্তু তারা অভূতপূর্ব উন্নতি সাধন করেছিল। এই সময় অনেক মহাকাব্য রচনা করা হয়। আচ্ছা, সাহিত্য, আমি শুধু পয়েন্ট গুলো দিচ্ছি, হ্যাঁ। সাহিত্য কেন উন্নতি সাধন করেছে বলে এই সময় বড় 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 মহাকাব্য রচনা করা হয়েছিল। আপনি বুঝতে পারবেন এক সময় কালিদাসের জন্ম, বলেছিলাম কালিদাস ও নবরত্নের জন্ম হয়েছিল। কালিদাস ও নবরত্নের জন্ম এই সময় হয়। তারা কিন্তু বিখ্যাত কবি ছিলেন, মহাকবি কালিদাস। আর একটা জিনিস বলি, এর আগে যেসব পুরাতন পুরাতন যেসব হলো সাহিত্য ছিল এই সময় কিন্তু সেটা নতুন করে আবার সাজানো হয়, ঠিক আছে? যে মহাভারত, তারপরে যদি আমরা আরো যদি বলি যে কি বলবো, মহাভারত আর একটা কি জন্য ছিল, ও হ্যাঁ পুরাণ, শূন্য পুরাণ, মহাভারত, এগুলা সব মূলত ওই সময় নতুন করে সংকলন হয় আবার আলাদা করে। আচ্ছা, বুঝে দিলাম, ঠিক আছে? এই সময় বড় বড় মহাকাব্য রচনা করেছিল কালিদাস ও নবরত্নের মতো বড় বড় শিল্পীরা। মূলত এই সময় সাহিত্যিকরা মূলত জন্মগ্রহণ করেছিল।
মূলত পুরানো যেসব সাহিত্যগুলো ছিল সেগুলো নতুন করে আবার সাজানো হয়েছিল, বা এই ধরনের কথা আপনারা লিখতে পারেন। আচ্ছা, এবার যদি বলি বিজ্ঞানের ক্ষেত্রে তাদের অবদান। হ্যাঁ, তেমন কিছু বলবো না। আর্যভট্ট নাম অনেকে শুনেছে। ব আর্যভট্ট। আর্য আর্যভট্ট ও বরাহমিহির, এর নাম হলো বরাহমিহির। সে সময় দুজন বিখ্যাত বিজ্ঞানী ও জ্যোতির্বিদ ছিল। এই সময় দুইজন বিখ্যাত বিজ্ঞানী ও জ্যোতির্বিদ ছিলেন। আর শিল্পকলার ক্ষেত্রে তারা ভাস্কর্যে শিল্পকলায় তারা কি ভাস্কর্য এবং চিত্রকলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভাস্কর্য প্লাস ভাস্কর্য প্লাস চিত্রকলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমরা একটু আস্তে আস্তে জানবো। গুপ্ত যুগে হিন্দু ও বৌদ্ধ দুই ধরনের ভাস্কর্যই পাওয়া যায়, ঠিক আছে। আমি হিন্দু ভাস্কর্য গুলোরও বর্ণনা দেবো, বৌদ্ধ ভাস্কর্য গুলোরও বর্ণনা দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা মুছে দিলাম। ভাস্কর্য গুপ্ত যুগে হিন্দু ও বৌদ্ধ উভয় ভাস্কর্য পাওয়া যায়, ঠিক আছে। প্রথমে আমি বৌদ্ধ ভাস্কর্য দেবো, ঠিক আছে। বৌদ্ধ ভাস্কর্যের ভিতরে কয়েকটা ভাস্কর্য আমি নাম বলছি, সেগুলা আমরা আস্তে আস্তে জানবো। প্রথম যে ভাস্কর্য, বৌদ্ধ ভাস্কর্য, এটা হলো দণ্ডায়মান বুদ্ধ। মূলত এটি একটি বুদ্ধের ভাস্কর্য। এটা হলো বুদ্ধ দণ্ডায়মান অবস্থায় আছে, মানে দাঁড়ানো অবস্থায় আছে। এটা হলো প্রথম ভাস্কর্য, এটা কিন্তু লিখে নেন। দণ্ডায়মান অবস্থায় বুদ্ধ। এটা প্রথমে তো পাওয়া যায় প্রাপ্তি স্থান মাথুরা, ভারতের মাথুরা। এটা একটা জায়গার নাম, প্রাপ্তি স্থান মানে যেখানে পাওয়া গেছে। এটি নির্মাণ করা হয়েছিল চতুর্থ থেকে পঞ্চম শতকে সময়। চতুর্থ থেকে পঞ্চম, ঠিক আছে, সময়টা। উচ্চতা, এটা হলো এর মাপ, পরিমাপ হলো 7 ফুট 5 ইঞ্চি।
উপকরণ সোনার বেলে পাথর, মানে সোনা পাথর ও বেলে পাথর, ঠিক আছে, এই উপকরণ ব্যবহার করা হয়েছে। এখন সংরক্ষণ করা আছে, সংরক্ষণ আছে হলো দিল্লি জাদুঘর। আচ্ছা, এখানে আমি আসছে। স্যার হয়েছে। সবাই কি লিখেছেন? লিখেছেন কি? জি স্যার। আচ্ছা, সংরক্ষণ পদ্ধতি দেখেন, এটা পরের অংশটুকু এখানে দিই। এবার আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি। বৈশিষ্ট্য হলো, এক নম্বরে বৈশিষ্ট্য হলো সিংহ কোটির ন্যায় কমর। সিংহ কোটির ন্যায় দুই নম্বর হলো বা হাতে কাপড়ের আঁচল ধরা। স্যার সিংহকোটির না এখানে কি লিখছেন কোমর, কোমর, কোমর বোঝেন না? বা হাতে কাপড়ের আঁচল ধরা, কোমরটা হলো সিংহ কোটির ন্যায়, তাই বলছি, মানে চিকন। আচ্ছা, তিন নম্বর হলো ডান হাত ভাঙা, ভাঙা অবস্থায় পাওয়া গেছে। 4 নম্বর হলো সম্মুখ পারে দণ্ডায়মান। সম্মুখ পারে দণ্ডায়মান। আচ্ছা, 5 নম্বর হলো চুল দক্ষিণ দিকে পেঁচানো।
ভাস্কর্যের পেছনে পেছনে পদ্ম পাতা ও জ্যামিতিক নকশা করা। ঠিক আছে, সিংহকোটির ন্যায় কোমর, বাঁ হাতে কাপড়ের আঁচল ধরা, ডান হাতে ভাঙা অবস্থায় পাওয়া গেছে, সম্মুখ পানে দণ্ডায়মান, চুল দক্ষিণ দিকে পেঁচানো, ভাস্কর্যের পেছনে পদ্মপাতা ও জ্যামিতিক নকশা করা। এই মূলত এই ভাস্কর্যের বৈশিষ্ট্য। এটা হলো উপবিষ্ট বুদ্ধ, সরি এটা দণ্ডায়মান বুদ্ধ, সরি এটা হলো দণ্ডায়মান বুদ্ধের ভাস্কর্যের বর্ণনা। সবাই লেখা হয়ে গেলে একবার একটু বলবেন, আমি পরে আবার যাবো। জি স্যার, লেখা হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড। আপনার লেখার আগে লেখা হয়ে যাচ্ছে। জি স্যার হয়েছে। আচ্ছা, আপনারা কি লিখছেন না স্ক্রিনশট মারছেন? সত্যি করে বলেন। না স্যার, লিখছি। আপনি যদি চানতে আমরা ভিডিও ওপেন করে দেখাই দিই। স্যার আপনার সঙ্গে সঙ্গে লিখছি, তাই তাড়াতাড়ি হয়ে উপবিষ্ট বুদ্ধ, উপবিষ্ট বুদ্ধ। আপনারা কিন্তু এই নোটস গুলো রেখে দেবেন, এটা একেবারে মানে সম্পাদনের মতো থাকবে। যদি আপনারা যদি চাকরিও পান পরবর্তীতে সেভিলিটিও শেখানোর জন্য কিন্তু এগুলো লাগবে। উপবিষ্ট বুদ্ধ এটা প্রাপ্তি স্থান সারনাথ। সারনাথ মন্দির নাম শুনেছেন? এই সারনাথে পাওয়া গেছে, এটা ভারতের সারনাথে। ঠিক আছে, এর উচ্চতা বা এর হ্যাঁ, আকার হলো, উপবিষ্ট বুদ্ধ এটা। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধ। উপবিষ্ট বুদ্ধ অশ্ব বয়সী, এটা হলো, ও সরি, মধ্যাংশটাই হবে উপবিষ্ট বুদ্ধ। এর উচ্চতা হলো 5 ফুট 5 ইঞ্চি। 5 ফুট 5 ইঞ্চি, হ্যাঁ। 5 ফুট 5 ইঞ্চি। সময়কাল এটা হলো তৃতীয় থেকে পঞ্চম শতাব্দীতে, তৃতীয় থেকে পঞ্চম শতাব্দী। উপকরণ চুনার বেলে পাথর। সংরক্ষণ, আচ্ছা যে কোনো এক হয়তো বা বলে দণ্ডায়মান বুদ্ধ বা ভূমিষ্ঠ বুদ্ধের বর্ণনা চান, ঠিক আছে, তখন দেবেন। সবকটা হচ্ছে সারনাথ জাদুঘর। এবার আমরা এর বৈশিষ্ট্যগুলো যাই। 1 নম্বর বৈশিষ্ট্য হলো পিরামিডের মতো কম্পোজিশন। পিরামিডের মতো কম্পোজিশন। 2 নম্বর হলো চুল দক্ষিণ দিকে পেঁচানো, চুল দক্ষিণ দিকে পেঁচানো, পয়জা ফেলা।